দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রবৃদ্ধি ভালো হওয়ার পরও পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। দক্ষতা উৎপাদনশীলতার পাশাপাশি বিদেশি বিনিয়োগের তাগিদ। ক্ষুদ্র মাঝারি শিল্পে ঋণ জটিলতা কাটছে না, দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ না পাওয়াদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। জিডিপির প্রবৃদ্ধি বাড়লেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ পর্যাপ্ত নয়, পর্যালোচনা সিপিডির। মূল্যস্ফীতির সাম্প্রতিক লক্ষ্য নিয়ে প্রশ্ন। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। হাতে গোনা কয়েকটি তুলা নির্ভর পোশাক তৈরি, বিদেশি বিনিয়োগ না আসা এবং শ্রমিকের উৎপাদনশীলতা কম হওয়া বাংলাদেশের পোশাক খাতে বড় সমস্যা। তাই তো রপ্তানি আয় প্রবৃদ্ধি ভালো হওয়ার পর বাংলাদেশের চেয়ে অনেক বেশি ভালো করেছে ভিয়েতনাম। তবে চলতি অর্থবছর শেষে আবারও বিশ্বের দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারকদের স্থান ফিরে পেতে আশাবাদী বিজিএমইএ। সুশান্ত সিনহা রিপোর্ট। দেশের পোশাক খাতের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে গড়ে 7 ভাগ গেল 10 বছরে। তাই তো বিশ্ববাজারে চীনের পরেই ছিল বাংলাদেশ। করোনা মহামারীর মধ্যে গেল 2020 সালে $2,800 কোটি বা $28 বিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ। একই সময়ে ভিয়েতনাম 11 ভাগ প্রবৃদ্ধি করে বাংলাদেশকে পেছনে ফেলে দেশটির রপ্তানি আয় হয়েছে $2,900 কোটি বা $29 বিলিয়ন। এতেই বহু বছর ধরে রাখা দ্বিতীয় শীর্ষস্থানটি হাতছাড়া হয়েছে বাংলাদেশের। ভিয়েতনাম যে জায়গাগুলোতে ভালো করছে তার ভিতরে একটি হলো তার পণ্য বাস্কেট অনেক বেশি ডাইভার্সিফাইড। আমরা খুব বেশি তুলা নির্ভর আমাদের পণ্য, সেখানে ভিয়েতনামের তুলা এবং নন কটন যেগুলো রয়েছে, সিনথেটিক, পলিস্টার, ম্যানমেড ফাইবার, এ ধরনের পণ্য তাদের প্রচুর রয়েছে। ফলে ভিয়েতনাম অনেক ধরনের বায়ারকে সে অ্যাট্রাক্ট করতে পারে, যেটা আমরা পারছি না। এটি হলো প্রথম দুর্বলতা। দ্বিতীয়ত হলো ভিয়েতনামের শ্রমিকদের উৎপাদনশীলতা আমাদের চেয়ে বেশি, যেটার সুবিধা তারা পাচ্ছে। তৃতীয়ত হলো ভিয়েতনাম অনেক বেশি বিদেশি বিনিয়োগ নির্ভর, যেটা আমাদের এখানে দেশীয় বিনিয়োগটা আমাদের একটা বড় শক্তি, কিন্তু একই সাথে এটাও ঠিক যে বিদেশি বিনিয়োগ সেইভাবে বাড়তে না দেওয়াটাও আমাদের একটা দুর্বলতা। বর্তমানে কারখানাগুলোতে পর্যাপ্ত রপ্তানি আদেশ আছে, সাথে নতুন কিছু উদ্যোগ নেওয়ায় চলতি অর্থ বছরেই হারানো স্থান ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী পোশাক মালিকরা। 2020 সালে আপনারা দেখবেন যে আমাদের মার্চ মাসের 26 তারিখ থেকে পুরো এপ্রিলটা আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল এবং অনেক ফ্যাক্টরি মে মাসের 15-20 তারিখ পর্যন্ত বন্ধ ছিল। তার মানে প্রায় আমাদের মোর দেন 1.5 মাস আমাদের কোনো প্রোডাকশন ছিল না, এক্সপোর্ট হয়নি। এটা একটা বড় কারণ যে এই বছর আমরা আবার ঘুরিয়ে দাঁড়ার চেষ্টা করছি। আমরা দুটা জায়গায় আমাদের পিছিয়ে আছি। একটা হলো যে আমরা নন কটন গার্মেন্টসে অনেক পিছিয়ে আছি। আমি মনে করি যে নন কটন গার্মেন্টসে আমরা অলরেডি কাজ করছি। আমার যে কাস্টমাররা কিন্তু বসে থাকবে না, কারণ তার কিন্তু মাল দরকার। আপনারা জানেন যে ইউরোপ, আমেরিকা সব সারা বিশ্বের সব খুলে গেছে, এবং আপনারা ইউরো কাপের ফাইনালে দেখেছেন যে টোটাল স্টেডিয়ামে 85,000 দর্শক, কারো মুখে কিন্তু মাস্ক নাই। তার মানে তারা কিন্তু ফ্রি। তো এই পরিস্থিতিতে বায়াররা কিন্তু বসে থাকে নাই। বাংলাদেশ, ইন্ডিয়া ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু মানে কোথাও লকডাউন নাই বা কোনো কিছু সমস্যা নেই এখন। তবে ভিয়েতনামের মতো বিদেশি বিনিয়োগ ছাড়া দীর্ঘমেয়াদে অবস্থান ধরে রাখা সম্ভব হবে না বলে মত পোশাক খাতের গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেমের। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়িত 5টি আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি তার বক্তব্যে। অগণিত মানুষ, আমি সেখানে প্রতিজ্ঞা করেছিলাম, তাদের বলেছিলাম যে জাতির পিতা যে আদর্শ নিয়ে দেশ স্বাধীন করেছেন সেটা আমরা বাস্তবায়ন করব। তাই আজকে আমরা প্রায় 21 বছর পর প্রথম সরকার গঠন করি। আমাদের সরকারের একটাই চিন্তা, একেবারে তৃণমূলে পড়ে থাকা যে মানুষগুলি, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের একটি সুস্থ জীবন দেওয়া, উন্নত জীবন দেওয়া। যে মৌলিক চাহিদাগুলির কথা আমাদের সংবিধানে দেওয়া আছে, সেই চাহিদাগুলি পূরণ করা, অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেওয়া।
মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সরকার, সরকারি কর্মচারী তাদের প্রয়োজন। আমাদের সংবিধানে কিন্তু সরকারি অফিসারদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে, সেখানে কে উচ্চ কে নিচু সেটা দেখা হয়নি। তাদের যারা কাজ করবেন, আমরা যখন সরকার গঠন করি তাদেরকে যখন কাজ করাবো তো তাদের ভালো মন্দটাও আমাদের দেখতে হবে। তারা যেন একটা ভালো পরিবেশে থাকতে পারেন, তাদের মেধা, তাদের মনন, তাদের শক্তি সব কিছু কাজে লাগাতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আমার মনে আছে স্বাধীনতার পরপর আজিমপুর কলোনি আগে 3 তলা ছিল। সরকারি কর্মচারীদের জন্যই প্রত্যেকটা বিল্ডিংয়ের উপরে আবার আরও নতুন করে 1 তলা পর্যন্ত তৈরি করে এটাকে 4 তলা করে দেন। ওখানে কোনো গ্যাসের লাইন ছিল না, সেখানে গ্যাসের লাইনও কিন্তু দেওয়া হয়। যদিও এই প্রস্তাবটা আমি দিয়েছি আব্বাকে, কারণ আমি জানতাম ওখানে তো ওখানে কোনো গ্যাসের লাইন নেই, কাঠ জোগাড় করে সবাইকে রান্না করতে হতো। তখন সেই গ্যাসের লাইনটাও ওখানে দিয়ে দেওয়া হয়েছিল তখন। এভাবে মতিঝিল থেকে সমস্ত কলোনিগুলিতে 1 তলা করে বাড়িয়ে দিয়ে সকলের থাকার ব্যবস্থা করা হয়। আজকে আমি সরকার গঠন করার পরে দেখেছি যে আমাদের সরকারি অফিসাররা একবার একটা বাসা পেলে তার যতই প্রমোশন হোক সেখানেই সে থাকে, কারণ পরবর্তী বাসা ভালো পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি সরকার গঠন করার পর থেকে উদ্যোগ নেই যে সকলের জন্য আবাসন ব্যবস্থা করে দেব এবং ফ্ল্যাট নির্মাণ করে দেব। কারণ আমাদের ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যটা এই জন্য যে আমাদের ভূমির পরিমাণ কম, জনসংখ্যা বেশি, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 7.5 কোটি থেকে এখন 16.5 কোটির উপরে মানুষ। কাজে আমাদের সরকারের পরিধিও বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের সরকারি কর্মচারীদের সংখ্যাও বেড়েছে। সেটা বিবেচনা করেই আমরা ঠিক করলাম যে আমাদের ফ্ল্যাট নির্মাণ করে দেব এবং বিভিন্ন পর্যায়ে যারা আছেন, উচ্চ পদস্থ যারা, সে উচ্চ পদস্থ থেকে এবং নিম্ন পর্যায়ে সকলের জন্যই ফ্ল্যাট বাড়ি করে সকলকে একটা সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা করে দেব, যেন ভালোভাবে কাজ করতে পারেন। দ্বিতীয়ত, আমাদের বিভিন্ন জেলা জাতিপিতায় যেখানে 19টা জেলা ছিল, সকল মহকুমা যেগুলি ছিল প্রত্যেকটা জেলার সাথে মহকুমা ছিল। এখন যেমন আমরা উপজেলা বলি, তখন ছিল মহকুমা। তো প্রত্যেকটা মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন। তার আরও অনেক পরিকল্পনা ছিল। তিনি জেলা করে সেখানে জেলা গভর্নর নিয়োগ দিয়ে দেন। প্রত্যেকটা জেলা একটা ইউনিট হিসেবে সেই জেলার উন্নতি করবে, সেইভাবে একজন গভর্নর নিযুক্ত করে দেন জনপ্রতিনিধি সহ বিভিন্ন ধরনের মানুষকে দিয়ে, যেন প্রত্যেকটা জায়গা নিজেভাবে গড়ে উঠতে পারে, পরিকল্পিতভাবে গড়ে উঠতে পারে। কিন্তু 75-এর পর সেসব পরিকল্পনা পরিবর্তন করে ফেলা হয়। যাও, আমাদের এখন প্রচেষ্টা যে আমাদের যেহেতু একটা জেলাভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, সেখানে আমাদের যারা যান সরকারি কর্মচারীরা বা তাদের জন্য কাজ করার সুবিধা, আর জনগণ যেন একবারে এক জায়গায় যেয়ে সব ধরনের সরকারি সেবা পেতে পারে, সেই সুযোগটা করে দেওয়া। যে কারণে আমি প্রথমবার যখন সরকারে আসি তখন আমি ইউনিয়ন কমপ্লেক্স ভবন করে দিলাম। কারণ আগে প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন আমাদের যে সমস্ত সেবাগুলি মানুষ পায় তার আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা জায়গা। এতে যেমন আমাদের প্রচুর জায়গাও লাগে, সেই সাথে সাথে আবার আমাদের মানে মানুষেরও যাতায়াত, এক একটা কাজের জন্য এক একটা অফিসে দৌড়াতে হয়, তাহলে তার যাতায়াত খরচটাও বাড়ে। আর সবথেকে বড় কথা আমার জমি বাঁচানো, আমার কৃষি জমি রক্ষা করা, কারণ আমাদের এতগুলি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেই সাথে সাথে যারা সরকারি সেবা পাবেন তারা যেন একটা জায়গায় যে সব সেবা পান, তাই ইউনিয়ন কমপ্লেক্সের এই ধারণাটাও আমি দিই এবং এভাবে আমরা তৈরি করতে থাকি। বর্তমানে আমরা এরপর উপজেলা কমপ্লেক্স ভবন, যেখানে উপজেলায় যে সমস্ত সহযোগিতা পায় সেটা তারা পাবেন। আর আজকে আমরা মাদারীপুরে যে সমন্বিত সরকারি অফিস, অর্থাৎ যে সমস্ত কাজগুলি চলবে একই বিল্ডিংয়ে
প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কাজ করবেন। আর যে সরকারি সেবা পেতে যাবেন এক জায়গায় যেই সব কাজ পাবেন, তাতে যেমন রাস্তায় ট্রাফিক জ্যামও কমবে, যোগাযোগ ব্যবস্থার উপরেও চাপ পড়বে না, যারা যাবেন তাদের যাতায়াতের খরচাটাও বেঁচে যাবে, ওখানে বসে এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে। পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। সবসময় আমাদের একটু মাথায় রাখতে হবে আমার জমির সাশ্রয় করা, সেজন্য সেই জমির সাশ্রয় করতে এটা মাদারীপুর প্রথম আমরা ভবন করলাম, পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় আমরা করব, প্রত্যেক জেলায় করব এবং প্রতি উপজেলায় আমরা করে দেব। কারণ আমি উপজেলায় শুধু সরকারি অফিস না, আমি চাচ্ছি যে প্রত্যেক উপজেলায় ফ্ল্যাট তৈরি করেও দেওয়া। কারণ অনেকেই মানে চাকরিজীবী সেখানে যান, থাকার অসুবিধা, ভালো বাড়ি ভাড়া পান না, নানা অসুবিধা পড়তে হয়। তো সেদিকে বিবেচনা করে আমরা সেটাও করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করতে চিন্তা করছি, সেভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে করে যাব। ঢাকা শহরে অনেক বস্তি, আমি প্রথম 96 সালে যখন সরকারে আসি তখন আমি এই বস্তির ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় ঘুরে বেড়াতো, রাস্তার টোকায়, আমি গণভবনে তাদেরকে নিয়ে এসে তাদের সঙ্গে আলোচনা করি কেন তারা বস্তিতে থাকে, কেন আসলো, নিজের বাড়ি ছেড়ে ভিটামাটি ছেড়ে কেন আসলো। অনেক ধরনের তথ্য আমি পাই। যা আমরা কতগুলি প্রোগ্রাম নিয়েছিলাম যে বস্তিবাসী কারা নিজের গ্রামে ফিরে যেতে চায়। আমাদের একটা কর্মসূচি আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে ঘরে ফেরা কর্মসূচি। একজন বস্তিবাসী যদি নিজ গ্রামে ফিরে যায়, তার যদি ভিটে মাটি থাকে তা সেখানে বিনা পয়সায় ঘরবাড়ি তৈরি করে দেওয়া, তাকে ঋণের ব্যবস্থা করে দেওয়া, স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া, পাশাপাশি 6 মাসের খাবার বিনা পয়সায় দেওয়া এবং সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। এভাবে বেশ কয়েক হাজার মানুষ, প্রায় 18,000 মানুষকে আমরা মানে 18,000 পরিবার নিজ গ্রামে ফিরে গিয়েছিল, সেভাবে আমরা তাদের উদ্বুদ্ধ করেছিলাম। আর তাছাড়া ঢাকায় যারা থাকে, কারণ আসলে এরকম নিম্ন আয়ের মানুষের আমাদের প্রয়োজন আছে, দৈনন্দিন কাজের জন্যও প্রয়োজন আছে, বিভিন্ন ধরনের নির্মাণ কাজের জন্য এই ধরনের প্রয়োজন আছে। কিন্তু বস্তিতে এত মানবেতর জীবনযাপন করে মানুষ, যেটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে, 1970 সাল থেকে এই ঢাকা শহরে নির্বাচনী প্রচারণা করতে যেয়ে আমি বিভিন্ন বস্তি এলাকা থেকে শুরু করে মেথরপট্টি থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরেছি, দেখেছি তাদের জীবনের অবস্থা। তারপরে 81 সালে বাংলাদেশে এসে বাংলাদেশ যেমন আমি ঘুরেছি, এরকম বিভিন্ন বস্তিতেও আমরা গিয়েছি, দেখেছি তাদের মানবেতর জীবন, তাদের একটা সুষ্ঠু জীবন দেওয়ার জন্য। যেমন আমাদের দেশের যারা হরিজন ছিল বা দলিত শ্রেণী, তাদের জন্য আমরা ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। হ্যাঁ, 96 সালে যেটা শুরু করেছিলাম, মাঝে বিএনপি এসে সেগুলি লুটপাট করে খায় এবং নষ্ট করে দেয়। সেই বিল্ডিংগুলি আবার নতুন ভেঙে দিয়ে আমাদের নতুনভাবে আবার ফ্ল্যাট আমরা নির্মাণ করে দিচ্ছি। ইতিমধ্যে কয়েকটা করা হয়েছে, আরও আমরা করব। ঠিক একইভাবে বস্তিবাসীদের জন্য ভাসান থেকে আমরা ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেছিলাম, কিন্তু 5 বছর আমরা সরকারে সেটা সম্পন্ন করতে পারিনি। আমরা যখন 2001-এ ক্ষমতা আসতে পারলাম না, পরবর্তীতে বিএনপির ক্যাডাররা বা তারা ওটা কি করেছে সেটা সবাই একটু খোঁজ নিলেই জানতে পারবেন, সেগুলি আর বস্তিবাসীর ভাগ্যে জোটেনি, এটুকু খালি বলতে পারি। তো তারপর আবার আমরা উদ্যোগ নিলাম, আজকে আমরা অন্তত 300টা ফ্ল্যাটে 300টা পরিবারকে আমরা এই ফ্ল্যাট হস্তান্তর করতে যাচ্ছি এবং পর্যায়ক্রমিকভাবে আমি চাই আমরা এই ব্যবস্থাটা নেব, কিন্তু তাদের ভাড়া দিয়ে থাকতে হবে। যতদিন এই ঢাকায় থাকবে তারা ভাড়া দিয়ে থাকবে। আর যারা নিজের গ্রামে ফিরতে চান, যদি কারো জমি না থাকে তো জমি সহ আমরা ঘর দেব, আমাদের আশ্রয়ণ প্রকল্প 2-এর মাধ্যমে আমরা সেটা দিচ্ছি। সেই সাথে সাথে ঋণ পাবেন এবং সেখানে কাজ করার সুযোগ পাবেন এবং প্রয়োজনে 6 মাসের খাবার আমরা বিনামূল্যে দেব, যাতে ওই 6 মাসের মধ্যে নিজেটা কাজ করে চলতে পারেন। আর যাদের ভিটামাটি আছে, তারা ভিটামাটি যাদের আছে তাদেরও ঘর করে দেওয়া হবে, অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই ঘরে ফেরা কর্মসূচিটাকে আবার আমি ভালোভাবে চালু করব। যারা বস্তিদের থেকে অস্বাস্থ্যকর পরিবেশে না থেকে নিজের গ্রামে ফিরে গেলে এই সুবিধাগুলি পাবেন। আর বর্তমানে যারা আছেন আমরা তাদের জন্য আস্তে আস্তে এই ভাড়া ভিত্তিক, অর্থাৎ একটা বস্তিতে আপনি ভাড়া দিয়েই তাদের থাকতে হয়, শুধু বস্তিতে ভাড়া দেওয়া না, সেই সাথে সাথে মানে রান্না করার জায়গা সেটাও তাদের নিজস্ব থাকে না, সেখানেও টাকা দিয়ে দিতে হয়, বাথরুমে যেতে গেলে লাইন দিতে হয়, নানা অসুবিধার মধ্য দিয়ে চলতে হয়।
একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয়, আবার ওখানে নানা রকম দালাল শ্রেণী থাকে, তাদের টাকা দিতে হয়। কারণ এই জায়গাগুলি তো সরকারি, বেশিরভাগই সরকারি জায়গা, অন্য কেউ ঘর বানায়, তারা আবার ভাড়া দেয়, সেখান থেকে আবার আড়া খাতে যায়, নানাভাবে এখানকার একটা অস্বাস্থ্যকর অস্বাভাবিক পরিবেশ থাকে। সেই জায়গার থেকে মানুষগুলোকে মুক্ত করা, একটা সুন্দর পরিবেশে বসবাস করা, নিজের জীবিকা চালানো, কিন্তু মাসেই ভাড়া দিতে পারবে, সপ্তাহে যারা কামাই করে ভাড়া দেয় তারাও দিতে পারবে, বা প্রতিদিনের ভাড়া হিসেবে যদি কেউ নিতে চায় সেভাবেও নিতে পারবে। সেইভাবেই আমরা এই ফ্ল্যাটগুলি তৈরি করে দিচ্ছি, যেটা সুস্থ পরিবেশে সবাই থাকবে। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন, তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব। দর্শক দেখছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের যে আবাসন প্রকল্প তার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র মাঝারি শিল্প ঋণ দেওয়া নিয়ে জটিলতা কাটছে না। উদ্যোক্তারা বলছেন চাহিদা অনুযায়ী কাগজপত্র এবং জামানত দিতে না পারায় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। যদিও ব্যাংকাররা বলছেন ঋণ দেওয়ার সাথে আদায়ের বিষয়টিও জড়িত, তাই ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতেই হবে। অবশ্য দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে না পাওয়াদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছোট বড় সব শিল্পের উপর মহামারীর প্রভাব পড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এ শিল্প এখন অনেকটাই গতিহীন। দফায় দফায় লকডাউনে ব্যবসা গুটিয়ে ফেলার অবস্থা তৈরি হয়েছে অনেকেরই। সংকট মোকাবেলায় সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও তা পাওয়া নিয়েও বিড়ম্বনা আছে উদ্যোক্তাদের। ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেও ঋণ পাচ্ছেন না অনেকে, আবার পেলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি যে সেক্টরটা নিয়ে কাজ করছি এটা বিশাল একটা অ্যামাউন্টের ব্যাপার। এখানে তো আমি প্রণোদনাও পাচ্ছি না, কেউ আমাকে এখানে টাকা ইনভেস্টও করছে না, সম্পূর্ণ চলছে আমার নিজের টাকায়। সরকার বলছে যে আমাদেরকে টাকা প্রণোদনা দিচ্ছে, কিন্তু আমরা ব্যাংকে যাই টাকা পাচ্ছি না। ব্যাংক আমাদেরকে সিলি মানে ইস্যুগুলো দাঁড় করিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে। ওনারা বড় উদ্যোক্তাদের দিয়েই ওনাদের প্রণোদনা প্যাকেজ থেকে টাকা দিয়ে শেষ করে। তা আমি বলতে চাই যে সরকারি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে ছোট ছোট উদ্যোক্তাদের, তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য। আমার মূল দাবি, দেশে প্রায় ৮০ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা থাকলেও এর অধিকাংশই প্রণোদনা থেকে বঞ্চিত। তাই দ্বিতীয় প্যাকেজে না পাওয়াদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। তবে ব্যাংকাররা বলছেন এসএমইতে ঋণ দেওয়ার সক্ষমতা সবার নেই, তাই ঋণ পেতে উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। যে সমস্ত ব্যাংক প্রথম সেট দিতে অনেক স্ট্রাগল করেছে, তাদের জন্য আবার সেকেন্ড সেট স্পেশালি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উইল বি ডিফিকাল্ট। আমরা ডেফিনেটলি এসএমই কেন, আমরা সব ধরনের লোন দিতে চাই, কিন্তু কাস্টমাররা প্রথমত হতে হবে দে হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট। সে কদিন ধরে ব্যবসা করছেন, কি অভিজ্ঞতা আছে, সেগুলো বুঝতে হবে। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ বাড়াতে ব্যাংকের পাশাপাশি এনজিওদের সহায়তা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। প্রথম স্টিমুলাস প্যাকেজ বিতরণের অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে ব্যাংক বহির্ভূত যেসব ইনস্টিটিউশনগুলি আছে তাদেরকেও এখানে সম্পৃক্ত করতে হবে। যদি ইনশিওর করতে পারি যে আমাদের যে সাবসিডিটা দেয়া হবে সেটা যাতে ক্লায়েন্ট সেটার সুযোগটা তারা পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলছে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এবার সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। স্টিমুলাস প্যাকেজগুলা ইমপ্লিমেন্টেশনে যে ঘাটতিগুলো আছে, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য, সেটা চেষ্টা করা হবে। যে কোনো উপায়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে অর্থের যোগান বাড়াতে হবে, না হলে কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জিডিপির প্রবৃদ্ধি বাড়লেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ পর্যাপ্ত নয়। করোনার আগে একাধিক বছরে এই অর্থায়ন নিম্নমুখী ছিল, যার প্রভাব পড়েছে সার্বিক বিনিয়োগে। এমন পর্যালোচনা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সকালের সাম্প্রতিক মুদ্রানীতি নিয়ে প্রতিক্রিয়া জানায় গবেষণা সংস্থাটি। মূল প্রবন্ধে বলা হয় 2014 পরবর্তী 3 বছরে জিডিপির প্রবৃদ্ধির তুলনায় বেসরকারি ঋণ প্রবাহ বেশ কম ছিল। 2019-এর পর থেকে সেই গতি 10% নিচে নেমে এসেছে। ফলে সম্প্রতি ঘোষণা করা মুদ্রানীতিতে প্রায় 15% ঋণ প্রদানের লক্ষ্য বাস্তবসম্মত নয়। ঋণের বাজারে চাহিদাও কমেছে। কোভিড থেকে মুক্ত হবার অপেক্ষা করছেন বেশিরভাগ উদ্যোক্তা। এর ফলে গত কয়েক বছরে ব্যাংকের তারল্য অনেক বেড়েছে। মহামারীতে 5.3% মূল্যস্ফীতির লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলে সিপিডি। দাবি, করোনায় নিম্নবিত্তের আয় আরও কমেছে, বেড়েছে অনেক পণ্যের দাম, তাই এই লক্ষ্য বাস্তবতা বিবর্জিত।
স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বিধিনিষেধের মধ্যে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে গার্মেন্টস শিল্পের উৎপাদন। 90% বেশি শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন। কারখানায় প্রবেশের ক্ষেত্রে শ্রমিকদের হাত ধোয়া, স্যানিটাইজ করা এবং তাপমাত্রা মাপার যে উদ্যোগগুলো সেগুলো চলছে। ঢাকা, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গার্মেন্টসে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। শিল্প পুলিশের তথ্য বলছে গতকাল পর্যন্ত 8000-এর বেশি কারখানা উৎপাদনে গেছে। বলা হচ্ছে 19 ভাগ কারখানা এখনও উৎপাদনে যেতে পারেনি। গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে বলা হয় আগামী 2-1 দিনের মধ্যে ওইসব কারখানাতেও শতভাগ শ্রমিক উপস্থিত হবে। দর্শক, এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।